আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি এমন একটি সাসপেন্স থ্রিলার আর রহস্যে ঘেরা মুভি যার ছোট বড় প্রতিটি চরিত্র তোমরা একবার হলেও সন্দেহ করবে। যার নাম ইরাবুক্কু আইরাম কাঙ্গাল, যার অর্থ হাজার চোখের রাত, যেখানে এক রাতের ঘটে যাওয়া ঘটনার ক্রম দেখানো হয়েছে। কিছু লোক, কিছু প্রমাণ আর কিছু প্রশ্ন রেখে কোনো না কোনো ভাবে একটি খুনের সাথে জড়িয়ে গেছে। এখানে আসল খুনিকে জানতে হলে দেখতে হবে শেষ পর্যন্ত। আর শুরুতেই বলে রাখি, এই মুভিতে ঘটনাগুলো একটু এলোমেলো ভাবে দেখানো হয়েছে। আমি গুছিয়ে বলার চেষ্টা করছি, আশা করছি তোমরা বুঝতে পারবে। তো আর কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক। মুভির শুরু হয় বৃষ্টিময় এক অন্ধকার রাতে থানার সামনে পুলিশের গাড়ি থেকে একজন লোককে থানার ভিতরে নিয়ে যাওয়ার মধ্য দিয়ে। আর এই হলো আমাদের গল্পের নায়ক ভরাত। তার ফিঙ্গারপ্রিন্ট রাখা হয়, সাথে তার ওয়ালেট, ফোন আর ঠিকানা, আর সেই সাথে একটি খুনের তদন্ত দেখানো হচ্ছে। একপাশে লেডি পুলিশ ভরাতকে জিজ্ঞাসাবাদ করছে, অন্যদিকে পুলিশ কমিশনার রবির কাছে একজন খুনের এফআইআর করতে এসেছে। লোকটার নাম নারিন। পুলিশ কমিশনার জানতে চায় সে ভিকটিমকে ভালোভাবে চিনে কিনা। নারিন না বললে কমিশনার বলে সত্য লুকানো ঠিক না। নারিন কিছু লুকাচ্ছে না বললে কমিশনার বলে তার চোখ দেখেই বোঝা যাচ্ছে সে মিথ্যা বলছে। ইন্সপেক্টর আর ভরাতের কথাবার্তায় বিরক্ত হয়ে কমিশনার ইন্সপেক্টরকে বলে ওটা গুরুত্বপূর্ণ কিছু না হলে ভরাতকে ছেড়ে দিতে, আর কথা বলতে হলে তারা যেন বাইরে কথা বলে, তার কাজের সময় যেন তাকে বিরক্ত না করে। আসলে ভরাত তাড়াহুড়া করে গাড়ি চালাতে গিয়ে একটি বাইককে ধাক্কা দিয়ে ফেলে, কিন্তু বাইক চালকের কোনো ক্ষতি হয়নি। তাই লেডি ইন্সপেক্টর গুরুত্বপূর্ণ নয় বলে পুলিশ কনস্টেবল রামুকে ইশারা করলে রামু তার ফোনে ভরাতের একটি ছবি উঠিয়ে তাকে চলে যেতে বলে। সিন শিফট হয় লাইব্রেরিতে একজন লেখিকার উপর। তার ফোন আসলে সে লাইব্রেরি থেকে বের হয়ে আসে আর ভরাতের ক্যাবে এসে বসে। আসলে ভরাত একজন ক্যাব ড্রাইভার, আর এই লেখিকা তাকে এখানে আসতে বলেছিল। ভরাত তাকে দেখে চিনতে পারে আর বলে, আপনি লেখিকা বৈজয়ন্তী, তাই না? লেখিকাকে সে চিনে কিনা জানতে চাইলে ভরাত বলে অবশ্যই সে তাকে চেনে, সে তো তার 49টা উপন্যাসের মধ্যে 48টিই পড়েছে, শুধু 3 ক্রাইমস বইটি খুঁজে পাচ্ছে না। লেখিকা বলে সেটি স্টক শেষ হয়ে গেছে। ভরাত বলে আপনার কাছে নিশ্চয়ই আছে, আপনি কি আমায় একটি কপি দিতে পারেন? লেখিকা বলে সে দিবে। এরপর ভরাত জানতে চায় লেখিকার কাছে যে পেইন্টিং সেটা কার। লেখিকা জানায় সেটা তার হাজবেন্ডের, আর সে অ্যাক্সিডেন্টে মারা গেছে। গাড়ি কিছু দূর যাওয়ার পর লেখিকা গাড়ি থামাতে বলে বাইরে কাউকে দেখতে থাকে। ভরাতও তাকে দেখে আর লেখিকার কাছে জানতে চায় কোনো সমস্যা কিনা। লেখিকা না বলে গাড়ি চালাতে বললে ভরাত আবারও গাড়ি চালাতে থাকে। ভরাত একটি বাড়ির সামনে এসে বাড়ির মালিককে ফোন দিয়ে বলে সে ক্যাব ড্রাইভার আর তাকে ডাকা হয়েছিল। লোকটি তার মেয়েকে ডেকে বলে ক্যাব চলে এসেছে, তাড়াতাড়ি যাও। মেয়েটি আসতে থাকে আর ভরাত তার দিকে রোমান্টিক লুক দিয়ে স্মাইল করতে থাকে। এই হচ্ছে গল্পের নায়িকা সুশীলা, সবাই তাকে সুশি বলেই ডাকে। সুশি গাড়ির কাছে এসে বলে অনেক দেখা হয়েছে, এবার যাওয়া যাক। গাড়ি চালাতে চালাতে একইভাবে লুকিং গ্লাসে সুশিকে দেখলে সুশি মুখে মুচকি হাসি রেখে বলে আগে কোনো মেয়েকে দেখোনি? ভরাত বলে দেখেছি, কিন্তু তোমার মতো সুন্দরী কাউকে দেখিনি। সুশি বলে সুন্দরী কাউকে দেখলেই কি তাকিয়ে থাকতে হবে? ভরাত বলে সে তো তার স্বপ্নের নারীকে দেখছে। গাড়ি একটি হাসপাতালের সামনে এসে থামে আর সুশি নেমে যাওয়ার সময় ভরাত সরি বলে জানায় তার ফোন বাড়িতে ফেলে এসেছিল, তাই রেসপন্স করতে পারেনি। মিষ্টি করে ক্ষমা চাওয়ার জন্য সুশি তাকে ক্ষমা করে দেয় আর সাবধানে যেতে বলে। এখানে আমরা বুঝতে পারি এরা আসলে রিলেশনশিপে আছে। এরপর দেখা যায় আরও 3জন সহ সুশীলা একটি মার্কেটের সামনে ক্যাবের জন্য অপেক্ষা করছে। ক্যাব আসলে একজন বলে তোমার বয়ফ্রেন্ড কোথায়? সুশি জানায় তার রুমমেট অসুস্থ, তাই সে আজ আসতে পারবে না। এরপর সবাই ক্যাবে এসে বসে। এরপর ওই 3জনকে যার যার বাড়ির সামনে নামিয়ে দিয়ে সুশি তার বাড়ির দিকে যেতে বলে, কিন্তু ক্যাব ড্রাইভার তাকে অন্যদিকে নিতে চাইলে সুশি সেটা বুঝতে পারে আর গাড়ি থামাতে বলে। সুশি বকতে বকতে বাড়ির দিকে হাঁটা ধরলে ড্রাইভার তাকে জোর করে গাড়িতে তুলতে যায়, আর ওই সময় একজন লোক এসে তাকে বাঁচিয়ে বাড়ি পৌঁছে দিতে চাইলে সুশি বলে তার বাড়ি কাছেই, সাবধানে যেতে বলে লোকটি চলে যায়। এর নাম গণেশ, গল্পের আরেকটি মেইন ক্যারেক্টার। এরপর একটি বাড়ির সামনে এসে গাড়ি থামাতে বলে বলে তুমি এখানে অপেক্ষা করো, আমি এখনই আসছি। বাড়ির ভিতরে গিয়ে একজনকে বলে কি হয়েছে, সে কি আবার আপনার সাথে খারাপ ব্যবহার করেছে? এর নাম রূপা। রূপা জানায় আসলে বসন্ত আর তার মধ্যে বোঝাপড়াটা ঠিক হচ্ছে না, জীবনটা সমস্যায় ভরে গেছে, কেন যে সে বেঁচে আছে তাই সে বুঝতে পারছে না। এমন সময় গেইটে শব্দ হলে সে বলে হয়তো ও এসে গেছে, আমি দেখছি বলে সে চলে যায়।
এর মধ্যে একটি লোক ভিতরে প্রবেশ করলে রূপা কফি হাতে এগিয়ে যায় আর লোকটি বলে, তোমাকে অনেকবার ফোন করেছি, কোথায় ছিলে? যাও ফোন নিয়ে আসো। এতক্ষণ যার কথা বলছিল সেই বসন্ত, তার হাজব্যান্ড, একটা বদরাগী খিটখিটে মেজাজের লোক। এদিকে সুশি একজন বৃদ্ধ লোককে ইঞ্জেকশন দিচ্ছে। আসলে সুশি একটি হসপিটালের নার্স, বাড়িতে গিয়েও সার্ভিস প্রদান করে। ফোন এনে দিলে বসন্ত ফোনটি ভেঙে ফেলে। পরের দৃশ্যে সুশি ভরাতের বাড়ি আসলে দেখে ভরাত তার জন্য একটি স্কুটি কিনেছে। গানে গানে তাদের কিছু ভালোবাসার মুহূর্ত দেখানো হয়। পরের দৃশ্যে সুশি এক বাড়ি থেকে সার্ভিস দিয়ে বের হলে দেখে সেই রাস্তা দিয়ে গণেশ যাচ্ছে। সুশি গণেশকে ডাকলে তারা দাঁড়িয়ে কথা বলে আর গণেশের একটি জিনিস সে পেয়েছিল জানিয়ে সেটি থেকে ফেরত দিয়ে সেখান থেকে চলে যায়। এরপর ভরাত আর সুশি শপিং মলে যায়। এখানে একটি মেয়ে সুশিকে দেখিয়ে আরেকটি মেয়েকে বলতে থাকে, তোমাকে যার কথা বলেছিলাম এটা সেই মেয়ে। এদের একজনের নাম মায়া আর অন্যজন অনিতা। অনিতা গণেশের গার্লফ্রেন্ড। এরপর সুশীরা চার বান্ধবী মিলে মুভি দেখতে আসে। সেখানে বরাতও আসে, কিন্তু বরাত যখন আসে তখন সুশীরা হল থেকে বের হয়ে গেছে। বরাত দেরি হওয়ার জন্য সরি বলে সবাইকে ভিতরে যেতে বললে সুশি রাজি হচ্ছে না দেখে বরাত জানতে চায় কি হয়েছে। সুশি তাকে সব বলে। সেদিন রাতে সুশিকে যে বাঁচিয়েছিল আজ সেই অসভ্যতা করার চেষ্টা করেছে, আর সে সুশির সম্পর্কে সব ডিটেইলসও কালেক্ট করেছে। শুনেই ভরাত ভিতরে যায়, কিন্তু গিয়ে দেখে ওই লোক সেখান থেকে আগেই চলে গেছে। এরপর সুশি একটি ওয়ার্কশপে আসে ভরাতকে বার্থডে গিফট দিতে। বরাত তার বন্ধুসহ সেখানে এসেছিল বাইক সারাতে। সুশি সেখানে এসে দেখে গণেশও সেখানেই আছে। সুশির বান্ধবী বলে, আরে এটা ওই লোক না? সুশি তাকে থামিয়ে দেয় আর দুজনেই দুজনকে দেখে। সুশি বরাতকে একটি শার্ট গিফট করে আর গণেশকে এটাও বুঝিয়ে দেয় সে বরাতকে ভালোবাসে। বাইরে এসে সুশির বান্ধবী জানতে চায় সে কেন বরাতকে বলল না। সুশি জানায়, আজ তার বার্থডে, আর তার জন্মদিনে কোনো ঝামেলা হোক সেটা আমি চাই না, পরে দেখে নেব। সুশি স্কুটি চালিয়ে যাওয়ার সময় গণেশ তার কাছে এসে বলে, আমি যদি তার কোনো ক্ষতি করি তুমি খুব কষ্ট পাবে, তাই না? যদি তুমি না চাও আমি তার ক্ষতি করি তাহলে আমাকেও একটু উপহার দিতে হবে, তবে শার্ট নয়, একটি রাত। সুশি গণেশকে চর মেরে সেখান থেকে চলে আসে। এরপর সুশি কোথাও যাওয়ার জন্য বের হলে একটা লোক তার কাছে একটা অ্যাড্রেস জানতে চায়। সুশি অ্যাড্রেসের কাগজ হাতে নিয়ে দেখে সেটা খালি, কোনো লেখা নেই। আমরা দেখি সেই লোক গাড়ি নিয়ে চলে যাচ্ছে আর সুশির স্কুটি পড়ে আছে। ভরাতকে কল দিয়ে ডাকা হয়, বলা হয় সে গেলে সুশিকে ছেড়ে দিবে, আর না গেলে তাকে মেরে ফেলবে, তাকে সেদিন মারার জন্য প্রতিশোধ নেবে। বরাত সুশীর নম্বরে ফোন দিয়ে বন্ধ পায়। এরপর যে নম্বর থেকে ফোনে এসেছিল সেই নম্বরের লোকেশন বের করে দেখে এটা শক্তিরামের একটি কোম্পানি। এরপর কোম্পানির ওয়েবসাইট থেকে দারোয়ানের নম্বর নিয়ে দারোয়ানকে ফোন দিয়ে জানতে পারে এটি এয়ারপোর্টের পিছনে অবস্থিত। তারপর ভরাত সেখানে চলে যায় আর কিডন্যাপারকে এক ঘুষিতেই কপোতকাত করে সুশিকে সেখান থেকে নিয়ে আসে। কিডন্যাপার বলে, এ তো সেই লোক নয় যে সেদিন আমাকে মেরেছিল। কিডন্যাপারের সাথের লোকটি বলে, হয়তো তাকে ছেড়ে এখন একে ফাঁসিয়েছে, তাহলে এখন দুজনই আমাদের শত্রু, আমাদের দুজনের উপরই প্রতিশোধ নেওয়া উচিত। সিন শিফট হয় সুশির হসপিটালে। রিসিপশনিস্ট সুশিকে বলে, তুমি তো 2 ঘন্টার ছুটি নিয়েছিলে, দেরি হলো কেন? সুশি জানায়, তার বাবা তার জন্য পাত্র দেখেছে, সে তার সাথে দেখা করতে গিয়েছিল। সুশি তাকে বুঝিয়েছে তার বরাতের সাথে বিয়ে হয়েছে আর তার একটি বাচ্চাও আছে। এসব বোঝাতে দেরি হয়ে গেছে। রিসিপশনিস্ট জানতে চায়, বরাত জানে? সুশি বলে, একজন বাবা কী করে তার সন্তানের কথা না জেনে থাকতে পারে? সুশি চেঞ্জ করে আসছে বললে হসপিটালের ড্রেস নিয়ে চেঞ্জিং রুমে চলে যায়। সেখানে গিয়ে সে গণেশকে দেখতে পায়। সুশি তাকে বলে সে কিভাবে এখানে এসেছে। গণেশ কিছু না বলে সুশিকে জোরে চড় মারে আর সুশি অজ্ঞান হয়ে যায়। জ্ঞান ফিরলে সে দেখে সে সেই রুমেরই হসপিটালের এক বেডে শুয়ে আছে। গণেশ তাকে বলে, আমি তোমার কোনো ক্ষতি করব না, ওই ক্যাব ড্রাইভারের ক্ষতি করব। সেটা নিশ্চয়ই তোমার ভালো লাগবে না। তুমি তার সাথে ঘুরতে যাও সেটা আমার ভালো লাগে না, তাই তুমি তার সাথে চলবে না, বলে গণেশ সেখান থেকে চলে যায়। পরের দৃশ্যে সুশি সমুদ্র পাড়ে বসে ভরাতকে সব বলে। সে বলে, আমাকে নিয়ে আমি চিন্তিত নই, সে যদি তোমার কোনো ক্ষতি করে যেভাবে হোক তাকে থামাও। বরাত বলে সে তার নাম জানে কিনা। সুশি না বললে বরাত ওই মেকানিককে ফোন দেয় যার ওয়ার্কশপে তাকে দেখেছিল। ফোন দিয়ে বলে সে ওই লোককে চিনে কিনা। মেকানিক বলে ওই লোক সেদিনই প্রথম এসেছিল, সে তাকে আগে কখনো দেখেনি। ফোন নাম্বার আছে কিনা জানতে চাইলে বলে না নেই। কেন, কোনো সমস্যা? বরাত না বলে ফোন কেটে চোখ বন্ধ করে কিছু মনে করার চেষ্টা করে। তার মনে পড়ে
লেখিকা তো একেই দেখেছিল। চোখ খুলে দেখে সুশি সেখানে নেই। কিছুটা দূর থেকে সুশি তাকে ডেকে বলছে, রূপা ম্যাডামকে বাঁচাও। বরাত দেখে রূপা সমুদ্রে ডুবে মরতে যাচ্ছে। তাকে সেখান থেকে বাঁচিয়ে কি হয়েছে জানতে চাইলে রূপা বলে, একজন লোক তাকে বারবার ফোন দিলে যেহেতু বসন্তের সাথে তার সম্পর্কটা ভালো নয়, তাই সে ওই লোকের সাথে কথা বলে। আর তার ভালোও লাগে, কারণ সে কখনো অশালীন কথা বলেনি। একদিন সে দেখা করতে চাইলে প্রথমে রাজি না হলেও তার জোরাজুরিতে রাজি হয়। যখন সে দেখা করতে যাওয়ার জন্য রেডি হচ্ছিল তখনই সে বাড়িতে চলে আসে আর তার আসল রূপ দেখায়। সে তাকে স্প্রে দিয়ে অজ্ঞান করে তার অশালীন ভিডিও করে তাকে ব্ল্যাকমেল করতে থাকে। সে তাকে 1 লাখ টাকা করে কয়েকবার দিয়েছে। এখন সে সব কিছু শেষ করার জন্য 10 লাখ টাকা চাইছে, যা তার কাছে নেই। তাছাড়া বসন্ত এমনিতেই তাকে পছন্দ করে না, আর এসব জানতে পারলে তো বসন্ত তাকে মেরেই ফেলবে। এখন মরা ছাড়া সে আর কী বা করতে পারে। সে কে জানতে চাইলে রূপা তার ফোন থেকে ছবি বের করে দেখিয়ে বলে ওর নাম গণেশ। ছবি দেখে বরাত সুশিকে বলে, এ সেই লোক না যে তোমায় বিরক্ত করছে? সুশি দেখে বলে, হ্যাঁ এ তো সেই। ভিডিও আপলোড করার আগে তাকে থামাও। ইনশিফট হয় রাতে একটি বাড়ির সামনে। তখন বৃষ্টি হচ্ছিল। গাড়ি দূরে রেখে রেইনকোট পরা অবস্থায় বাড়ির দিকে এগিয়ে যায় ভরাত। তখনই দেখা যায় আরেকটি রেইনকোট পরা লোক বরাতকে ক্রস করে চলে যায়। চেন শিফট হয় একটি হোটেলে, যেখানে গণেশ একটি লোকের সাথে বসে কথা বলছিল। এ হলো মাহেশ। গত রাতে বরাত রেইনকোট পরা যাকে দেখেছিল, এখানে তার অতীত সম্পর্কে বলা হচ্ছে। সে লিভিং টুগেদারের জন্য বিজ্ঞাপন দিয়েছে। গণেশের এক কাজিন আছে লিভিং করতে রাজি, তাই সে এখানে এসেছে। এর মধ্যে দেখা যায় একটি মেয়ে বরাতের গাড়ি থেকে নেমে ভাড়া মিটিয়ে ধন্যবাদ দিয়ে চলে যায়। তোমাদের কি মনে আছে একদিন বরাত আর সুশি শপিং করার সময় যে দুটি মেয়ে কথা বলছিল, এই মেয়েটা সেই দুজনের একজন। গণেশ মেয়েটির নাম অনিতা বলে পরিচয় করিয়ে দেয়। মাহেশ গণেশদেরকে তার বাসায় যেতে বলে। এরপর গণেশের গাড়ি করে তারা মাহেশের বাড়িতে যায়। গণেশ জানতে চায়, এত বড় বাড়িতে আপনি একা থাকেন? মাহেশ জানায়, একজন চাকর আছে, কিন্তু সে তাকে ছুটি দিয়েছে যেন এই সব কিছু সে জানতে না পারে। অনিতা বেডরুমের কথা জানতে চাইলে মাহেশের তো কোনো হুঁশই থাকে না। সে গণেশকে সেখানে থাকতে বলে অনিতাকে বেডরুমে নিয়ে যায়। অনিতা বেডরুম দেখে আর পিছনে মাহেশ নাচতে থাকে। অনিতা তার দিকে তাকালে সে নিজেকে সামলে নিয়ে অনিতাকে কিস করতে গেলে অনিতা হাত দিয়ে তার মুখ পিছন দিকে ঘুরিয়ে দিলে সে দেখে গণেশ গান হাতে তার মতোই নাচতেছে। এরপর গণেশ তাকে বসতে বলে বলে, তোর মূল্যবান জিনিস কোথায় আছে? তাড়াতাড়ি বল, নইলে গুলি করে দেব। মাহেশ বলে, এমন কেন করছে সে? এটা তো চুক্তিতে ছিল না। সে পুলিশকে সব জানিয়ে দেবে বললে গণেশ গুলি করে ভয় দেখায়। এরপর দেখা যায় গণেশ আর অনিতা একটি ব্যাগ নিয়ে সেখান থেকে চলে যাচ্ছে, মানে তাদের যা নেওয়ার তা নিয়ে নিয়েছে। কয়েকদিন পর মাহেশ রাস্তায় দাঁড়িয়ে ডাব খাচ্ছিল। এমন সময় সে গণেশকে সেই রাস্তায় বাইক নিয়ে যেতে দেখে তার পিছু নেয় আর দেখে সে সুশির সাথে কথা বলে, কিন্তু সুশি তাকে চড় মেরে চলে যায়। এই দৃশ্যটি আমাদের আগেই দেখানো হয়েছে। মাহেশ ভাবে আমার চুরি যাওয়া জিনিসগুলো উদ্ধার করতে হলে তাকে ফলো করে তার ঠিকানা জোগাড় করতে হবে। সে একটি গাড়ি থামিয়ে বলে, স্যার, একজন আমাকে ধোঁকা দিয়ে পালিয়ে যাচ্ছে। আমরা যদি তাকে ফলো করি তাহলে তাকে ধরতে পারবো। প্লিজ স্যার, আমায় সাহায্য করুন। লোকটি রাজি হয় আর তারা গণেশকে ফলো করতে থাকে। গণেশ একটি বাড়ির সামনে এসে বাইক থামায় আর মাহেশ গাড়ি থেকে নেমে গাড়ির ড্রাইভারকে ধন্যবাদ দিয়ে বলে, আমি আপনাকে ফেসবুকে রিকোয়েস্ট পাঠাবো, অ্যাকসেপ্ট কইরেন। গাড়ির ড্রাইভার হাঁ সূচক মাথা নাড়িয়ে চলে যায়। আপনারা কি চিনতে পেরেছেন কে এই গাড়ির ড্রাইভার? ছবির শুরুতে যে পুলিশ কমিশনারের কাছে এফআইআর করছিল সেই নারিন। এরপর মাহেশ একটি গান কিনে আর সেই রাতে সে সেই বাড়িতে পৌঁছায়। সেখান থেকে আসার সময় বরাতের সাথে তার দেখা হয় আর পাশের বাড়ির বারান্দায় দাঁড়িয়ে নারিন সেই বাড়ি থেকে বরাতকে বের হতে দেখে। আবার সেই ক্যাব ড্রাইভার যে সুশিকে কিডন্যাপ করিয়েছিল সেও বরাতকে সেখান থেকে বের হতে দেখে। বরাত সেখান থেকে বের হয়ে গাড়ি নিয়ে কিছু দূর আসতেই সে মাহেশকে দেখে তাকে ফলো করতে থাকলে অনেকক্ষণ চেজিং হওয়ার পর ভরাত একটি বাইককে ধাক্কা দেয়। পুলিশেরা তার গাড়ি থামিয়ে বিভিন্ন প্রশ্ন করতে থাকে। ততক্ষণে মাহেশ চলে গেছে। এর মধ্যে পুলিশ কমিশনার লেডি পুলিশ ইন্সপেক্টরকে ফোন দিয়ে বলে তাকে কেউ রামনগর থেকে ফোন দিয়েছিল, তারা যেন এক্ষুনি সেখানে যায়। এরপর তারা ভরাতকে গাড়িতে নিয়ে সেখানে চলে যায়।
নারিন বলে সেই ফোন দিয়েছিল, আসলে সে ঘুমাচ্ছিল। হঠাৎ গুলির শব্দে তার ঘুম ভেঙে যায়, আর সে বারান্দায় এসে দাঁড়ালে এই বাড়ি থেকে কাউকে সে বের হতে দেখে। ইন্সপেক্টর জানতে চায় সে কি তাকে চিনতে পেরেছে। নারিন না বলে। এরপর ইন্সপেক্টর কনস্টেবলকে ভিতরে গিয়ে দেখতে বলে। এই সব কিছু গাড়িতে বসে ভরাত দেখছিল। এরপর সেখানে পুলিশ কমিশনার রবি আসে আর বলে বাকিটা সে সামলে নিবে, বাকিটা থানায় যেতে পারে। নারিন ভরাতকে দেখার চেষ্টা করলে ভরাত গাড়ির সিটের পিছনে লুকিয়ে যায়, আর নারিন তাকে দেখতে পায় না। তারা ভরাতকে নিয়ে থানায় আসে, আর এই দৃশ্যটি মুভির শুরুতে দেখানো হয়েছিল। এর মধ্যে কমিশনার নারিনকে নিয়ে আসে রিপোর্ট লেখানোর জন্য। নারিন রিপোর্ট লেখা আর ভরাত সেখান থেকে চলে যায়। পুলিশ ইন্সপেক্টর কনস্টেবলকে বলে সে তার জিনিস রেখে গেছে, নিয়ে যেতে বলো। ভরাত জিনিস নিতে আসলে নারিন তাকে দেখে বলে, স্যার এই তো সেই লোক যে ওই বাড়ি থেকে বের হয়েছিল। ভরাত তার জিনিস রেখেই সেখান থেকে পালায়। পুলিশেরা অনেক চেষ্টা তো করে, কিন্তু ধরতে পারে না। এরপর ভরাত দেয়াল টপকে একটি বাড়িতে ঢুকলে দেখা যায় এটি সেই লেখিকার বাড়ি। লেখিকা জানতে চায় পুলিশ তোমায় তাড়া করছে কেন। ভরাত শুরু থেকে সব বলে। সেখানে সে গিয়ে একটি লাশ দেখতে পায়। লেখিকা জানতে চায় লাশটি কার। ভরাত মনে করে একদিন একে সে শপিং মলে দেখেছিল। তোমাদের নিশ্চয়ই মনে আছে শপিং মলে দুইজন মেয়ের কথা বলা হয়েছিল, তার মধ্যে একজন ছিল অনিতা, অন্যজন মায়া, আর এটা মায়ারই লাশ। তখনই ডোরবেল বাজে। ভরাত লুকানোর পর লেখিকা ডোর খুললে পুলিশ বলে একজন অপরাধী এই রাস্তায় পালিয়েছে, এই বাড়িতে লাইট জ্বলতে দেখে আসলাম। লেখিকা জানায় এখানে কেউ আসেনি, সন্দেহজনক কাউকে দেখলে জানাতে বলে পুলিশ চলে যায়। পুলিশ যাওয়ার পর লেখিকা বলে তুমি কেন পুলিশকে সব বলছো না। ভরাত বলে তাদের কেস ক্লোজের জন্য একজন লোক দরকার, আসল খুনিকে নয়, আর আমি তা হতে চাই না। লেখিকা বলে তাহলে এখানে কেন এসেছো। ভরাত বলে আপনি সেদিন গাড়ি থামিয়ে একজনকে দেখছিলেন, ওটা গণেশ ছিল, আর এই সব অপরাধের পিছনে ওই আছে, ওকে পেলেই আমি সব প্রশ্নের উত্তর পাবো। লেখিকা জানায় তার হাজবেন্ড বাইক প্রেমী ছিল, মৃত্যুর কয়েকদিন আগে তার কাছে একই রকম একটি বাইক দেখেছিলাম। পুলিশ জানায় সে অ্যাক্সিডেন্টে মারা গেছে, কিন্তু আমি তার বাইক সম্পর্কে কিছুই জানতে পারিনি, তাই সেদিন একই রকম বাইক দেখে তোমার গাড়ি থামাতে বলেছিলাম। আমি গণেশকে চিনি না, এখন তুমি ওকে কোথায় খুঁজবে। আবার শুরু থেকে শুরু করব বলে ভরাত চলে যায়। ভরাত চলে যাওয়ার পর লেখিকা কাউকে ফোন দেয়, কি বলে তা আমাদের শোনানো হয় না। ভরাত খুন হওয়া বাড়িতে পাহারায় থাকা পুলিশকে আঘাত করে সেই বাড়িতে ঢুকে তল্লাশি করে। অনেক খুঁজেও কিছু না পেয়ে সিঁড়ি দিয়ে নিচে নামতে গেলে দেখে গণেশ সেখানে বসে রূপার সেই ভিডিও দেখছে। ভরাত এসে পেনড্রাইভটি খুলে নেয়। সুশি যে জিনিসটা গণেশকে ফিরিয়ে দিয়েছিল এটাই সেই পেনড্রাইভ, দেখতে ছোট একটা গানের মতো আর কি। সেখানে দুজনের মধ্যে ফাইট হওয়ার পর গণেশ ভরাতকে অজ্ঞান করে সেটি নিয়ে যায়। জ্ঞান ফিরলে ভরাত এদিক সেদিক তাকিয়ে নিচে একটি পত্রিকা দেখতে পায়, যেখানে একটি কলাম মার্ক করা ছিল, আর সেখানে লেখা ছিল ৬০ বছরের একজন লোক তার সাথে লিভিং করার জন্য একটি মেয়েকে খুঁজছে, যার সাথে সে নিজের সুখ দুঃখ ভাগ করতে পারবে। পর সেখান থেকে নম্বর নিয়ে ট্রুকলার অ্যাপে দিলে সেখানে নাম আসে মাহেশ, কিন্তু সেখানে কোনো ছবি ছিল না। এরপর নিজের ফেসবুক লগ ইন করে মাহেশ ইন্ডিয়া লিখে সার্চ করে মাহেশের প্রোফাইলে যায়। সেখানে মাহেশের আপলোড করা একটি ছবিতে পিছনের দেয়ালে মাহেশের কলোনির নাম ছিল। সেই নাম দিয়ে সার্চ করে মাহেশের লোকেশন খুঁজে বের করে মাহেশের বাড়ি চলে যায়। সেখানে গিয়ে মাহেশের কাছে জানতে চায় রামনগরের বাড়িতে মরে যাওয়া মেয়েটির সাথে তোর সম্পর্ক কী, সেখানে কেন গিয়েছিলি, আর আমাকে দেখে কেন পালিয়েছিস, গণেশ কে, আর সে এখন কোথায় আছে। মাহেশ বলতে শুরু করে আমার দুটি সন্তানই বিদেশে সেটেলড, এই বাড়িতে আমি একা থাকি। গঙ্গার পানির মতো সহজ সরলভাবে কাটছিল আমার জীবন। এক রাতে আমার ঘুম না আসলে আমি রাত 11টার দিকে টিভি দেখতে বসি। সেখানে একটি রান্নার অনুষ্ঠান হচ্ছিল। আমি রান্না তো শিখিনি, কিন্তু তাকে দেখে আমার মনে লালসার জন্ম হয়। কিন্তু এই বয়সে আমি কোনো খারাপ কাজ তো করতে পারি না, তাই আমি কারোর সাথে লিভিং করার সিদ্ধান্ত নেই আর পত্রিকায় বিজ্ঞাপন দেই। সেই বিজ্ঞাপন দেখে গণেশ আর অনিতা আমার সাথে যোগাযোগ করে আর আমার বাড়ি এসে আমাকে গান দেখিয়ে আমার সব লুট করে নেয়, যা আমরা আগেই দেখেছি। মাহেশ আরও বলে আমি এতটাই রেগে গিয়েছিলাম যে আমি একটি গান কিনি আর সেই বাড়িতে চলে যাই, কিন্তু সেখানে গিয়ে দেখি সেখানে কেউ আগে থেকে তাকে মেরে রেখেছে।
তখনই অন্য রুম থেকে গণেশ আসলে আমি তার কাছে জানতে চাই সে তাকে মেরেছে কিনা। তখন গণেশ আমাকে মারে আর আমার গানটি সেখানে পড়ে যায়। গণেশ সেখান থেকে চলে গেলে আমিও আমার গান নিয়ে চলে আসতে চাই, কিন্তু সেখানে দুটি গান ছিল। আমি বুঝতে পারি না কোনটা আমার, তাই আমি ছড়া কেটে আমার গান বাছাই করি। পরে বুঝতে পারি আমি আমার গান রেখে অন্যটি নিয়ে এসেছি। আমি ভেবেছিলাম পুলিশ আসবে আমাকে ধরতে, কিন্তু এলে তুমি। বুঝুন অবস্থা। ছড়া কেটে গান বাছাই করা লোকটা গিয়েছে খুন করতে। আসলে দুটি গান একই রকম ছিল, তাই মাহেশ বুঝতে পারে না কোন গানটি ঠিক তার। ভরাত বলে, সেই গানে নিশ্চয়ই আপনার হাতের ছাপ আছে। মাহেশ বলে, ভয় কেন দেখাচ্ছেন? কি করতে হবে বলুন, আপনি যা বলবেন আমি তাই করব। ভরাত বলে, আপনি কি আপনার গাড়িতে করে তাদের বাড়িতে এনেছিলেন? মাহেশ বলে, না, আমি তাদের গাড়িতে এসেছিলাম। ভরাত বলে, আপনি তাদের গাড়ির নম্বর প্লেট বলতে পারবেন? মাহেশ বলে, আমি তো আমার গাড়ির নম্বর প্লেটই ভুলে যাই, আর তাদেরটা কি করে মনে রাখবো? ভুলে যাওয়া মানুষের প্রতিযোগিতা হলে সেখানে আমিই জিতবো। যেটুকু বলেছি এর বাইরে আমি আর কিছুই জানি না। বরাতের মনে পড়ে এই বাড়ির সামনের রাস্তায় সে সিসিটিভি দেখেছিল। এরপর সেখান থেকে ওদের গাড়ির নম্বর সংগ্রহ করে। সেই নম্বর নিয়ে নম্বর রেজিস্ট্রি অফিসে গেলে দেখতে পায় সেখান থেকে তার বন্ধু বিবেককে তুলে নিচ্ছে পুলিশ। আসলে বিবেক সেখানেই জব করত, সাথে পুলিশ তার গার্লফ্রেন্ড সুশিকেও খুঁজছে। এরপর সেখান থেকে নম্বর প্লেট অনুযায়ী গাড়ির মালিকের ঠিকানা বের করে সেখানে গিয়ে সে ওই গাড়িটি দেখতে পায়। মালিকের সাথে দেখা করতে চাইলে দারোয়ান জানতে চায় তার অ্যাপয়েন্টমেন্ট আছে কিনা। বরাত বলে আছে। দারোয়ান ফিরে এসে বলে মালিক বলেছে তার কোনো অ্যাপয়েন্টমেন্ট নেই, সে যেন কোনো ঝামেলা না করে, তাহলে তার চাকরিটাই চলে যাবে। এরপর বরাত বলে, তাকে বলো 7766-এর ব্যাপারে কথা আছে। দারোয়ান ফোন দিয়ে বরাতকে জানায়, স্যার আপনাকে মধুরাও আর ক্যাফেতে অপেক্ষা করতে বলেছে, 8 ঘন্টার মধ্যে সে সেখানে পৌঁছাবে। সেখানে দেখা যায় খবরে বলা হচ্ছে বিশাখাপত্তনের রামনগরে একটি মেয়েকে গুলি করে হত্যা করা হয়েছে। সেখানে খুনি হিসেবে বরাতের ছবি দেখানো হচ্ছে। সেই খবর দেখে সুশীকে কিডন্যাপ করা সেই ক্যাব ড্রাইভার, সে ভরাতকে চিনতে পারে। এদিকে বরাত মাহেশের ফোন থেকে রূপাকে ফোন দিয়ে বলে, আমি গণেশকে খুঁজছি, আমি তার কাছ থেকে আজই ভিডিওটা নিয়ে নিব, কিন্তু এখন আমার আপনার সাহায্য প্রয়োজন। পুলিশ আমার জন্য সুশীকে হয়রানি করছে, আপনি ওকে সেভ করবেন। আমি চাই না আমার জন্য সে কোনো সমস্যায় পড়ুক। রূপা বলে, সে অবশ্যই সুশীর খেয়াল রাখবে। ভরাত তাকে ধন্যবাদ দিয়ে ফোন রেখে ক্যাফের ভিতরে ঢুকলে ওই ক্যাব ড্রাইভার সেটা খেয়াল করে উঠে কোথাও চলে যায়। সেটা আবার বরাত খেয়াল করে ক্যাব ড্রাইভার আসার আগেই সেখান থেকে বের হয়ে যায়। ক্যাব ড্রাইভার এসে দেখে বরাত নেই। সে তাকে খুঁজতে বাইরে যায়, না পেয়ে ফিরে এসে দেখে সেই একই টেবিলে নারিন বসে আছে। এর মধ্যে পুলিশ এসে জানতে চায় তাদেরকে ফোন করেছিল কে। ক্যাব ড্রাইভার এগিয়ে গিয়ে বলে সেই ফোন করেছিল, কিন্তু সে ফোন করতে যখন ওয়াশরুমে যায় তখনই লোকটি চলে গেছে। নারিনকে দেখিয়ে বলে সে ওই টেবিলেই বসেছিল। এই কথাগুলো নারিন শুনে সেখান থেকে চলে যায়। এদিকে দেখা যায় রূপা উকিল নিয়ে থানায় আসে। উকিল পুলিশকে বলে, আপনারা সুশীলা ম্যাডামকে থানায় নিয়ে এসেছেন, আমি তার জামিন করাতে এসেছি। পুলিশ বলে, আমরা কাউকে আনিনি। রূপা বলে, সুশী যে হসপিটালে কাজ করে সেখান থেকে একজন লেডি পুলিশ তাকে নিয়ে এসেছে, আমরা সেটা জেনেই এখানে এসেছি। আপনি আমাদের মিথ্যা বলছেন কেন? পুলিশ জানতে চায় তার সাথে আপনার সম্পর্ক কি। রূপা ফ্রেন্ড বললে পুলিশ বলে তারা কোনো ফ্রেন্ডের সাথে কথা বলবে না, তার বাবা মাকে যেন আসতে বলে। নারিনের গাড়ি আসতে দেখে মাহেশ বলে, ওই তো 7766 আসছে। তারা গাড়ি নিয়ে নারিনের গাড়ির সামনে এসে ব্রেক করলে নারিন বেরিয়ে এসে বলে, তোমার কি কোনো বোধ শক্তি নেই? কিভাবে গাড়ি চালাচ্ছ? বরাত তার কলার চেপে ধরে বলে, অপরাধ করে এখন ভালো মানুষের ভান করছো? গণেশ কোথায়? নারিন বলে, আমি তাকে চিনি না, আমি শুধু মৃত মেয়ে মায়াকে চিনি। বরাত তাকে ছেড়ে দিয়ে জানতে চায়, মায়া যে মারা গেছে সেটা তুমি কি করে জানলে? আমি তাকে মারতে সেখানে গিয়েছিলাম বলে নারিন সব বলতে থাকে। সে বলে, ফেসবুকে মায়ার সাথে আমার পরিচয়, মায়া খুব কেয়ারিং ছিল। একদিন আমার স্ত্রী মেয়ে শহরের বাইরে গেলে আমার এফবি স্ট্যাটাসে সেটা দেখে সে আমার বাসায় আসে। আমরা ভালো সময় কাটাচ্ছিলাম, তখনই গান হাতে গণেশকে দেখি। আমি জানতে চাই সে কে আর এখানে এলো কিভাবে। সে মায়াকে আঘাত করলে আমি তাকে বাঁচানোর জন্য আমি গণেশকে আমার স্বর্ণ টাকা সব কিছু দিয়ে দেই। আমি দেখি মায়া সেখানে নেই। বাইরে এসে দেখি সে আমার গার্ডকে মেরে গাড়ি নিয়ে গেছে। সে মায়ার সাথে কি করেছে আমি জানি না। আমি পুলিশকে কোনো অভিযোগ করিনি, কারণ এতে আমার ফ্যামিলি সব জেনে যেত। কিন্তু 10 দিন পর পুলিশ এই গাড়িটি নিয়ে আসে আর বলে
তারা এটি রাস্তায় পরিত্যক্ত অবস্থায় পেয়েছে। আমি যখন আমার ভুলের জন্য অনুশোচনায় ভুগছিলাম, তখনই একদিন আমি মায়াকে গণেশের সাথে দেখে অবাক হই আর বুঝতে পারি মায়া আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে। আসলে সেও এই প্ল্যানের অংশ ছিল। আমার খুব রাগ হয় আর তাকে মেরে ফেলার সিদ্ধান্ত নেই। আর আমি গত রাতে তাকে মারতে সেখানে গেলে আমি দেখতে পাই আমার আগেই কেউ তাকে মেরে ফেলেছে। আমি সেখান থেকে অটোতে করে কাউকে যেতে দেখেছি। হয়তো সেই মায়াকে মেরেছে, কিন্তু সেটা গণেশ নয়, বরং অন্য কেউ ছিল। এদিকে দেখা যায় পুলিশ সুশীকে খুব মারছে আর বরাতের কথা জানতে চাইছে। সুশী বলে সে কিছুই জানে না। পুলিশ বলে সে যদি জানতে পারে যে সুশীও এই খুনের অংশ ছিল, তাহলে সে তাকে মেরে গুম করে দিবে। ঠিক তখনই পুলিশ কমিশনার রবি এসে তাদেরকে বকাবকি করে বলে, সে তোমাদের মেরেছে বলে তোমরা জিজ্ঞাসাবাদের নাম করে একে থানায় নিয়ে এসে টর্চার করছো। নিজের ব্যক্তিগত ক্ষোভ নিজের কাছেই রাখো, তাকে ডিপার্টমেন্টের সাথে গুলিয়ে ফেলো না। এরপর সে অন্য একজন পুলিশকে বলে সুশীকে হসপিটালে নিয়ে চিকিৎসা করে থানায় নিয়ে আসতে। হসপিটালের সামনে পুলিশ ইন্সপেক্টর এসে কনস্টেবলকে বলে সুশীকে ভিতরে নিয়ে যেতে, আর সে সময় মতো ফিরে আসবে বলে একটি অটো নিয়ে কোথাও চলে যায়। এদিকে এখানে আগে থেকে বরাত গাড়ি নিয়ে দাঁড়িয়েছিল, আর মাহেশ অটো ড্রাইভারদেরকে জিজ্ঞেস করছিল গত রাতে যে একটি মেয়ে খুন হয়েছে এই ব্যাপারে তারা কিছু জানে কিনা। অটো ড্রাইভাররা বলে তারা তাকে কেন বলবে, সে কি পুলিশ? মাহেশ জানায় খুনি এই স্ট্যান্ড থেকেই অটো নিয়েছিল। এবার তোমরা বলো তোমাদের মধ্যে কে তাকে নিয়ে গেছো আর কোথায় ছেড়ে এসেছো। তারা জানায় তারা কেউই এটা করেনি। মাহেশ জানতে চায় এখানে কি তোমরা তিনজনই নাকি আরও কেউ আছে। তারা জানায় তারা মোট 10 জন। মাহেশ বলে বাকিদের ফোন করে জিজ্ঞেস করো। তারা সব অটো ড্রাইভারের সাথে কথা বলে মাহেশকে জানায় বলরাজু নামের একজন ড্রাইভার তাকে এখান থেকে নিয়ে গিয়েছিল। তাকে বলেছি এখানে পুলিশ এসেছে, সে তার প্যাসেঞ্জার নামিয়ে দিয়ে চলে আসবে। এদিকে দেখা যায় ওই পুলিশ যে সুশীকে হাসপাতালের সামনে রেখে চলে আসলো, সে আসলে ওই লেখিকার বাড়ি আসে। লেখিকা কেসের সব ডিটেইলস তার থেকে শুনে। পুলিশ তাকে জানায় মেয়েটির ফোন মিসিং, এটা হয়তো খুনি নিয়ে গেছে। আর এখানে যে গানটি আছে তাতে কোনো বুলেট নেই, তাকে মারা হয়েছে অন্য গান দিয়ে। প্রতিবেশীরা বলেছে এখানে 2টি মেয়ে থাকতো, তারা রুমমেট। মায়া মারা যাওয়ার পর অন্য মেয়েটি মিসিং, আর একটি ছেলে প্রায়ই আসতো। আমরা ক্যাব ড্রাইভারের ছবি দেখালে তারা জানায় এ সে নয়, আর গানেও তার কোনো ফিঙ্গারপ্রিন্ট পাওয়া যায়নি। আমরা সব অপরাধের সাথে মিলাচ্ছি, কিন্তু কারো সাথেই মিলছে না। লেখিকা তাকে অপেক্ষা করতে বলে অন্য রুম থেকে টাকা এনে পুলিশকে দিলে সে জানতে চায় অন্য কেস নিয়ে তো সে মাথা ঘামায় না, তাহলে এটি স্পেশাল কেন। লেখিকা বলে পরে বলবে। এর মধ্যে কনস্টেবল ফোন দিয়ে জানায় সে সুশীকে ডক্টরের কাছে রেখে চা খেতে গিয়েছিল, এসে দেখে সে নেই। পুলিশ ইন্সপেক্টর আমি আসছি বলে ফোন কাটলে লেখিকা মুচকি হেসে বলে কি মেয়েটি মিসিং তাই না। ইন্সপেক্টর জানতে চায় সে কি করে জানলো, সে তো তাকে এটা বলেনি। লেখিকা বলে তোমার ফোনের কথা স্পষ্ট শোনা যাচ্ছিল। পুলিশ চলে যায়। এদিকে বলরাজু অটো স্ট্যান্ডে আসলে মাহেশ জানতে চায় সে খুনিকে কোথায় নামিয়েছে। বলরাজু জানায় সে জানতো না যে সে খুনি, আর সে তাকে গান্ধীনগর নামিয়েছে। মাহেশ বলে ঠিক আছে, চলো আমাকে সেই জায়গা দেখাও যেখানে তাকে নামিয়েছ। বলরাজু বলে তার প্যাসেঞ্জার অপেক্ষা করছে। মাহেশ বলে তাকে অন্য কোনো অটো নিতে বলো। এখানে সুশী অটো থেকে নামে আর বরাত তাকে দেখে গাড়ি থেকে বের হলে সুশীও বরাতকে দেখতে পায়। তারা দুজনই খুশি হয়ে দুজনকে জড়িয়ে ধরে। বরাত সুশীর আঘাতের চিহ্ন দেখে খুব কষ্ট পায়। এরপর ভরাত সুশীকে মাহেশের সাথে পাঠিয়ে নিজে বলরাজুর অটোতে চলে যায়। আর এভাবেই সুশী মিসিং হয়, যেটা একটু আগেই কনস্টেবল ইন্সপেক্টরকে বলছিল। বরাত অটো ড্রাইভার থেকে জানতে চায় আপনি কি বলতে পারেন ওই প্যাসেঞ্জার দেখতে কেমন ছিল। অটো ড্রাইভার বলে সে ভালো পোশাক পরা ছিল। বরাত জানতে চায় সে কিছু বলেছিল কিনা। অটো ড্রাইভার বলে সে একটি কথাও বলেনি। ভরাত ট্রাকে মায়ার বাড়ির ফার্নিচার নিতে দেখলে সেখানে একটি মূর্তি দেখে তার মনে পড়ে এটা তো সে গণেশের সাথে ফাইটিংয়ের সময় দেখেছিল, আবার রূপার ভিডিওতেও দেখেছে। এইটা একটু মনে রাখবেন। তো একটি বাড়ির সামনে থামিয়ে বলরাজু বলে আমি তাকে এই বাড়ির সামনেই নামিয়েছিলাম। তখনই সেই বাড়ি থেকে একটি গাড়ি বের হলে বরাতের মনে পড়ে একে তো সে আগেও দেখেছে, যখন সে সুশীকে রূপার বাড়িতে ছাড়তে এসেছিল। আর এটাই তো রূপার হাজবেন্ড বসন্ত। তখন বলরাজুও বলে ইনিই সেই ব্যক্তি।
যাকে আমি কাল রাতে নামিয়েছিলাম। তখনই আমাদের বসন্তের ঘটনা দেখানো হয়। বসন্ত অনিতার কাছে আসে। অনিতা ডোর খুলতে খুলতে বলে, এত দেরি করলে কেন? 1 ঘন্টা যাবত অপেক্ষা করছি। বসন্ত হাসতে হাসতে বলে, 1 ঘন্টাই তো। অনিতা বলে, কি ব্যাপার, তোমাকে খুশি খুশি দেখাচ্ছে? বসন্ত বলে, এটাই তো সমস্যা। কেউ আমাদের আনন্দের ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও করেছে, আর এখন আমাকে টাকার জন্য ব্ল্যাকমেল করছে। অনিতা বলে, কি বলছো তুমি? বসন্ত তাকে বলে, বসন্ত খেতে বসলে কেউ একজন ফোন দিয়ে হোয়াটসঅ্যাপ চেক করতে বলে। হোয়াটসঅ্যাপ চেক করতে গেলে তার ওয়াইফ দেখার চেষ্টা করলে সে বাইরে গিয়ে দেখে ওই লোককে ফোন দিলে সে 50 লাখ টাকা চায়, না দিলে ভিডিও আপলোড করে দিবে বলেছে। অনিতা বলে, ভিডিও আপলোড হলে আমার কিন্তু মান সম্মান সব শেষ হবে, এমন হলে কিন্তু আমি সুইসাইড করব। বসন্ত অনিতার কাছাকাছি এসে বলে, টাকা তোমার চেয়ে গুরুত্বপূর্ণ নয়, তাই তো আমি টাকা দিতে রাজি হয়েছি। অনিতা খুশি হয়। বসন্ত বলে, হাউ স্মার্ট। আচ্ছা, সেদিন তো এখানে তুমি আর আমি ছাড়া আর কেউ ছিল না, তাই না? অনিতা বলে, তা তো ঠিক। বসন্ত বলে, আমি তো ভিডিও করিনি, তাহলে এটা কে করেছে? অনিতা বলে, আমি করিনি। বসন্ত গান বের করলে অনিতা বলে, গান নিয়ে এসেছো কেন? বসন্ত গান দেখিয়ে বলে, কে আমাকে হুমকি দিচ্ছিল বল? তার গান কি আমার গানের চাইতেও বড়? নাকি সে তোকে টাকা দিয়েছে? তখনই পেছন থেকে গণেশ এসে বসন্তের মুখ চেপে ধরে তাকে অজ্ঞান করে অনিতাকে নিয়ে পালিয়ে যায়। তখনই মায়া গণেশকে ফোন দেয়, বলে, আমি তোমার পেনড্রাইভ দেখে ফেলেছি। যখন তুমি আর আমি কাজ করি তখন আমরা টাকা 3 ভাগ করে নেই, আর যখন তুমি আর অনিতা কাজ করো তখনও আমরা 3 ভাগ করে নেই। আর এখন তোমরা আমাকে না জানিয়ে কাজ করছো, তাও আবার রূপার ভিডিও দিয়ে। গণেশ বলে, ওর হাজবেন্ডের কাছ থেকে টাকা নিতে এটা আমাদের লাগবে, তুমি ওটা সাবধানে রাখো। তুমি তোমার ভাগ পেয়ে যাবে বলে ফোন রাখলে অনিতা জানতে চায় মায়া কি প্রবলেম করছে। গণেশ বলে, এখন ওকে আর আমাদের দরকার নেই। এরপর বসন্তের জ্ঞান ফিরলে সেখান থেকে বের হয়ে আসে আর অনিতার বিশ্বাসঘাতকতার কথা ভাবতে থাকে। এতে তার প্রচুর রাগ হয় আর অনিতার বাড়ি যাওয়ার সিদ্ধান্ত নেয়, কিন্তু তার গাড়িটি খারাপ হয়ে যায় আর সে একটি অটো নিয়ে সেখানে যায়। একটু পরেই সেখান থেকে বের হয়ে সেই অটো দিয়েই নিজের বাড়ি চলে আসে। তখনই নারিন তাকে দেখেছিল, যেহেতু অনিতা আর মায়া একই বাড়িতে থাকতো। পরের দিন গণেশ বসন্তকে ফোন করে বলে, তুমি কি ভেবেছিলে মায়াকে মেরে ফেললেই তোমাকে টাকা দিতে হবে না? তোমাকে পুরো টাকাটাই আমাকে দিতে হবে। বসন্ত বলে, 50 লাখ তো দূরেই থাক, আমি তোমাকে 5 টাকাও দিব না। আমি পুলিশের কাছে গিয়ে বলবো ভিডিওতে থাকা লোকটি আমি নই, যারা এসব করেছে তারা পালিয়ে গেছে। গণেশ বলে, তোমার এটাই সমস্যা, সব কিছুতে বড্ড বেশি তাড়াহুড়ো করো। আমি যেমন তোমার ভিডিও করেছি তেমনি তোমার বউয়েরও ভিডিও করেছি, ভিডিও পাঠাচ্ছি, বউয়ের ভিডিও উপভোগ করো আর আমার দেওয়া ঠিকানায় 50 লাখ টাকা নিয়ে চলে আসো। বসন্ত ভিডিও দেখে নিরুপায় হয়ে টাকা নিয়ে যাওয়ার সময়েই বরাত আর বলরাজু তাকে দেখে আর তাকে ফলো করে। বসন্ত নির্ধারিত ঠিকানায় পৌঁছে গণেশকে ফোন করলে গণেশ আর অনিতা সেখানে আসে। এদিকে বরাতও সেখানে পৌঁছে যায়। বসন্ত টাকা দিলে অনিতা গুনে বলে 20 লাখ। গণেশ শুনেই বসন্তকে মারতে থাকে আর বলে, বাকিটা রাতের মধ্যে দিবি, নইলে সকালের মধ্যে তোর বউয়ের ভিডিও আপলোড করে দিব। বসন্ত চলে গেলে গণেশরাও চলে যেতে গিয়ে ভরাতকে দেখে ফেলে আর গুলি করতে থাকে। কিছুক্ষণ ফাইটের পর গণেশ ভরাতকে গুলি করতে গেলে ভরাত সরে যায় আর সেটা অনিতার গায়ে লেগে সে সেখানেই মারা যায়। এতে গণেশ অনেক বেশি রেগে গিয়ে ভরাতকে মারতে গেলে কেউ তাকে পিছন থেকে গুলি করে মেরে ফেলে। দেখা যায় সেটা বসন্ত ছিল। এর মধ্যে ফাইটিংয়ের সময় গণেশের কাছ থেকে পেনড্রাইভ পড়ে গেলে সেটা বরাত নিয়ে নেয়। গণেশকে মেরে বসন্ত চলে যেতে নিলে বরাত বলে, আপনি কি আপনার বউয়ের ভিডিও নিতে যাচ্ছেন? বসন্ত বলে, কেন? সেটা কি তোর কাছে? তুই আমাকে ব্ল্যাকমেইল করবি? বলে বরাতকে গুলি করতে গেলে বরাত বলে, গুলি করেন, তার আগে সত্যটা শুনুন। বরাত বলতে থাকে, বরাতরা যখন বসন্তকে ফলো করতে যাচ্ছিল তখনই বরাত বলরাজুকে বলে বসন্তকে ফলো করে সে যেখানে যায় সেটা যেন বলরাজু তাকে জানায়। এখানে তার একটা কাজ আছে, এটা শেষ করে সে সেখানে পৌঁছে যাবে। বলে সে বসন্তের বাড়ি যায়। সেখানে গিয়ে দেখে রূপা ভিডিওর ব্যাপারে কথা বলছে। বরাতকে দেখে রূপা বলে, আমি ভিডিওর ব্যাপারে গণেশের সাথে কথা বলছিলাম। বরাত তাকে চর মেরে বলে, ভালো মানুষ সাজার চেষ্টা করবেন না, আমি সব জানি। ভিডিওতে যে মূর্তি ছিল তা আমি মায়ার বাড়িতে দেখেছি।
আর আপনি বলেছেন ভিডিও আপনার বাড়িতে শ্যুট করা হয়েছে, সত্যিটা বলুন। রূপা বলতে শুরু করে। আর আমাদের ফ্ল্যাশব্যাক দেখানো হয়। অনিতাকে আগে থেকেই চিনত রূপা, যখন তারা একসাথে পাবে যেত। একদিন সে অনিতার বাড়ি যায় আর সেখানে অনিতা তাকে গণেশের সাথে পরিচয় করিয়ে দিয়ে গণেশকে বলে, আমার বান্ধবী রূপা। শহরের বিশিষ্ট ব্যবসায়ী বসন্ত তার হাজব্যান্ড, কিন্তু তার হাজব্যান্ড তাকে মোটেও গুরুত্ব দেয় না, কারণ সে অন্য কাউকে ভালোবাসতো আর তার বাবা তাকে এর সাথে বিয়ে দিয়েছে। রূপা বলে, আমি ভেবেছিলাম বসন্তের সাথে থাকতে থাকতে হয়তো সব ঠিক হয়ে যাবে, কিন্তু হয়নি। হয়তো কোনো দিন সে আমার কোনো ক্ষতি করে দিবে, তার আগেই আমাকে তার থেকে আলাদা হতে হবে। গণেশ বলে, তুমি কি চাও, আমি তাকে মেরে ফেলি? রূপা বলে, সেটা তো আমি নিজেই করতে পারি। আমার বিশ্বস্ত কাউকে চাই, তাই আমি অনিতার কাছে এসেছি। গণেশ বলে, তাহলে তুমি এখন কি চাও? রূপা বলে, আমার বিলাসবহুল জীবন চাই, আর তার জন্য আমার প্ল্যান বাস্তবায়ন করতে হবে। এরপর দেখানো হয় অনিতা বসন্তের সাথে সম্পর্ক, ভিডিও ধারণ আর ব্ল্যাকমেইল সবই রূপার প্ল্যান ছিল। বসন্তের কাছ থেকে 50 লাখ নিয়ে তার 10% গণেশ আর অনিতাকে দিবে, কিন্তু গণেশ এখানে ডাবল গেম খেলে। সে বলে, যখন সব ঝুঁকি আমরাই নিচ্ছি, তাহলে টাকা তাকে দিব কেন? অনিতা বলে, সে তো চুপ থাকবে না। গণেশ বলে, আমরাও চুপ থাকবো না। এরপর ডোরবেল বাজলে অনিতা দেখে বাইরে রূপা দাঁড়িয়ে। সিন শিফট হয় সমুদ্র সৈকতে, সেখানে রূপা আসে। গণেশ আর অনিতা আগে থেকেই তার জন্য সেখানে অপেক্ষা করছিল। রূপা এসে বলে, আমি তোমাদের বিশ্বাস করেছিলাম, আর তোমরা আমার সাথে বিশ্বাসঘাতকতা করছো। গণেশ বলে, বিশ্বাসঘাতকতা তো আমি তোমার কাছ থেকে শিখেছি। রূপা বলে, বিশ্বাসঘাতকতা আমি বসন্তের সাথে করেছি, তোমাদের সাথে নয়। আমি তোমাদের আমার প্ল্যান বলেছি, আর সে ভিডিও করে বসন্তের কাছ থেকে টাকা চাচ্ছে, আর আমাকে বলছে সে ভিডিও করেনি। তোমরা দুজনই আমাকে ঠকিয়েছ। আমি এনশিওর করব বসন্ত যেন তোমাদের একটা টাকাও না দেয়। গণেশ হেসে বলে, আমি একজন পাক্কা প্লেয়ার, আর তুমি আমার সাথে খেলার চেষ্টা করছো? দেখো এটা কেমন দেখায়। বলে তার অশ্লীল ভিডিও দেখায়। এরপর আমাদের রূপা যে অনিতার বাড়ি গিয়েছিল সেদিনের ঘটনা দেখানো হয়। গণেশ উপরে গেলে অনিতা ডোর খোলে। রূপা জানতে চায় ভিডিও করতে পেরেছে কিনা। অনিতা বলে, চেষ্টা করেছে, পারেনি। রূপা বলে, বসন্ত কিছু বুঝতে পারেনি তো? অনিতা বলে, মোটেই না, এটা আমি দেখে নেব, তুমি বসো। বলে জুসের সাথে ওষুধ মিশিয়ে রূপাকে দিলে তা খেয়ে রূপা অজ্ঞান হয়ে যায়। গণেশ এসে বলে, এর ভিডিও করে আমাকে দিও। এটা সেই ভিডিও। রূপা আসার দিয়ে ফোন ফেলে দিলে গণেশ হেসে বলে, তুমি কি ভেবেছিলে আমি তোমার প্ল্যান মতো কাজ করেছি? এটা আমার প্ল্যান ছিল, আর তোমার স্বামীকেও পাঠিয়ে দিয়েছি। এবার যাও, তাকে বলো আমাকে টাকা না দিতে। আমি জানি টাকা কিভাবে পেতে হয়। বলে তারা চলে যায়। রূপা আবারও বিশ্বস্ত কাউকে খুঁজতে থাকে। তখনই সে সেখানে বরাত আর সুশীকে কথা বলতে দেখে। ভাবে, এরাই তার সেই বিশ্বস্ত লোক, যাদের মাধ্যমে সে এই ঝামেলা থেকে বের হতে পারবে। তাই সে সেখানে সুইসাইড করতে যায়, যাতে সুশী তাকে দেখে আর সে তাদেরকে ব্যবহার করতে পারে। রূপা আরও বলে, শুধু আমিই নই, আরও অনেক বড় বড় ব্যবসায়ীরা তাদের প্ল্যানের শিকার হয়েছে। এরপরের কথাগুলো বরাত ভিডিও করেছে। রূপা বলে, তারা একটি গ্যাং হয়ে কাজ করে। সেখানে রয়েছে মায়া, অনিতা, আর তাদের সাহায্য করার জন্য রয়েছে গণেশ। তারা 60 বছরের বেশি বয়সী লোকদের টার্গেট করে। তারা ডাকাতি, খুন এবং ব্ল্যাকমেইলিং এইসব বিষয়ে পারদর্শী। তারা সামাজিক মাধ্যমকে ব্যবহার করে বয়স্ক পুরুষদের দুর্বলতা নিয়ে খেলার জন্য। এভাবে তারা অনেক লোকের সাথে প্রতারণা করে অর্থ কামায়। আমার কাছ থেকে পাওয়া অর্থ গণেশ আর অনিতা নিত। হয়তো এটা মায়া বুঝতে পারে আর তার ভাগ চায়, আর গণেশ তা মানতে পারেনি, তাই গণেশ মায়াকে হত্যা করেছে। এই ভিডিও বরাত পুলিশকেও পাঠায়, আর তারাও এই ভিডিও দেখে। এরপর আমাদের দেখানো হয় গণেশ অনিতাকে বলছিল মায়াকে আর তাদের দরকার নেই। এরপর বাসায় এসে গণেশই মায়াকে খুন করে। পুলিশের প্রেস কনফারেন্সে এক সাংবাদিক পুলিশকে প্রশ্ন করে, রূপা ধরে নিয়েছে গণেশই মায়াকে মেরেছে, আপনাদের কাছে কি এর কোনো প্রমাণ আছে? পুলিশ জানায়, মায়ার ফোন মিসিং ছিল, সেটা গণেশের রুমে পাওয়া গেছে। মহেশ গণেশকে ক্রাইম স্পটে দেখেছে। তাছাড়া যে গানটি মায়াকে খুন করতে ব্যবহার করা হয়েছিল তা গণেশের গাড়িতে পাওয়া গেছে, আর তার বুলেটের সাথে মায়ার বডিতে পাওয়া বুলেটের মিল রয়েছে। এর চেয়ে আর বেশি কি প্রমাণ দরকার? সাংবাদিকরা জানতে চায়, বরাতকে কি তারা ছেড়ে দিবে? পুলিশ জানায়,
পুলিশদের গায়ে হাত তোলার জন্য তাকে অ্যারেস্ট করা হয়েছে। তাকে ছাড়া হবে কিনা সেই বিষয়ে আদালত সিদ্ধান্ত নেবে। কিছুদিন পর লেখিকা বরাতকে ফোন করে। ততদিনে বরাত আর সুশি বিয়ে করে সুখের সংসার করছে। লেখিকা বরাতকে বলে, আমার হাজব্যান্ড মারা যাওয়ার পর কোনো বই লিখিনি, কিন্তু মায়ার ঘটনা পর্যবেক্ষণের পর আমি ভাবছি আমার 50তম বইটি লিখব। আর এর জন্য তোমার অনুমতির প্রয়োজন। আমি ঘটনার কিছু পরিবর্তন করতে চাই। বরাত জানতে চায়, কি পরিবর্তন? লেখিকা বলে, শুধু ক্লাইম্যাক্স। আসল ঘটনা অনুসারে রূপা গল্পের নায়ককে তার ভিডিও আনতে সাহায্য করতে বলে। নায়ক ভিডিও আনতে অনিতার বাসায় যায়। তখন মায়া ফোনে গণেশের সাথে কথা বলছিল। মায়া বলে, তুমি সুশির ভিডিও করছো তাকে ফাঁসানোর জন্য। যেদিন হাসপাতালে সুশিকে চর মেরে অজ্ঞান করেছিল, তখন অজ্ঞান অবস্থায় গণেশ সুশির অশ্লীল ভিডিও করে, সেটা আমাদের দেখানো হয়। মায়া আরও বলে, তুমি যে সুশির পিছনে পড়েছো সেটা অনিতা জানে, আমি তাকে বলেছি। মায়া বলে, তুমি ভেবো না যে অনিতা এই ব্যাপারে তোমাকে ছেড়ে দিবে। সে তোমাকে হাতে নাতে ধরার অপেক্ষায় আছে। এখন যদি সে দেখে তুমি সুশির ভিডিও করেছো, ও তোমাকে মেরেই ফেলবে। তখনই গণেশ মায়াকে বলে, তুমি শান্ত হও। তুমি যেভাবে চাইবে সেভাবেই 3 ভাগ হবে, কিন্তু ফুটেজ সাবধানে রেখো। ওটা আমাদের দরকার হবে, যা আমাদের আগেই দেখানো হয়েছে। এরপর ডোরবেল বাজলে মায়া ডোর খুলে ভরাতকে দেখে তার মনে পড়ে, একেই তো সে শপিং মলে দেখেছিল, মানে সুশির বয়ফ্রেন্ড। ভরাত জানতে চায়, গণেশ কোথায়? মায়া বলে, আমি জানি তুমি এখানে কেন এসেছো। গণেশের কাছে সুশির ভিডিও আছে, তা নিতে এসেছো। কিন্তু গণেশ এখানে নেই, তুমি চলে যাও। ভরাত বুঝতে পারে গণেশ সুশিরও অশ্লীল ভিডিও করেছে। ভরাত ভিডিও খুঁজতে চেষ্টা করলে মায়া বাধা দেয়। বরাত তাকে ফেলে দিলে সে উপরে গিয়ে গান নিয়ে আসে আর বরাতকে চলে যেতে বলে। বরাত বলে ভিডিও না দিলে সে যাবে না। মায়া বলে সেটা সে পাবে না। বরাত মায়াকে আঘাত করলে সে পড়ে যায় আর তার গানটি রুমের বাইরে চলে যায়। বরাত ল্যাপটপে ভিডিও খুঁজতে গেলে মায়া পিছন থেকে তাকে চাকু দিয়ে মারতে গেলে পিছন থেকে তাকে কেউ গুলি করে। আমরা দেখি সুশি গুলি করেছে। মায়া তখনই মরে যায়। বরাত বলে, তুমি এখানে কি করছো? সুশি বলে, গাড়িতে কতক্ষণ অপেক্ষা করব, তাই এসেছি। বরাত বলে, তাই বলে মানুষকে গুলি করবে? আর এই গান কোথায় পেলে? সুশি কাঁদতে কাঁদতে বলে, রুমের বাইরে ছিল। আমি তাকে না মারলে সে তোমায় মেরে ফেলতো। তোমাকে বাঁচানোর আর কোনো উপায় ছিল না। এরপর ভরাত গান ফেলে দিয়ে সুশিকে নিয়ে সেখান থেকে চলে যায়। ভরাত ভাবে সেখানে সুশির ভিডিও রয়েছে। সুশি জানতে চায়, কি হয়েছে? ভরাত বলে, গাড়ে তোমার ফিঙ্গারপ্রিন্ট রয়েছে। সুশি বলে, আমি যে খুন করেছি তুমি কি এটা কাউকে বলবে না? ভরাত বলে, বলে যাও তুমি কখনো এখানে এসেছিলে, বাকিটা আমি সামলে নিব। বলে সুশিকে পাঠিয়ে দিয়ে ভরাত আবার সেখানে যায়। আর যাওয়ার সময় মাহেশের সাথে দেখা হয়। বরাত দেখে যে গানটা দিয়ে মায়াকে মারা হয়েছে সেটা সেখানে নেই। সে বুঝতে পারে সেটা মাহেশ নিয়ে গেছে। তাই সে মাহেশের বাড়ি যায় আর সেখান থেকে গান নিয়ে গণেশের গাড়িতে রেখে দেয়, যাতে প্রমাণ হয় গণেশই খুনি। হয়ও তাই, যদিও খুনি তার গার্লফ্রেন্ড ছিল। আর এভাবেই ভরাতের চাওয়া অনুযায়ী কেস ক্লোজ হয়। এতক্ষণ এই কথাগুলো লেখিকা বরাতকে বলছিল। ভরাত ভাবে মায়ার বাসায় গণেশ যে ভিডিও দেখছিল সেটা আসলে রূপার নয়, বরং সেটা সুশির ছিল। ভরাত লেখিকাকে বলে, ক্লাইম্যাক্স তো ভালো, কিন্তু আমার একটি অনুরোধ আছে। আপনার বইয়ে ভিডিওর কথা লিখবেন না। লেখিকা বলে, কেন ভরত? এটা তো কেবল গল্প। ভরত বলে, আপনি একটি বাস্তব ঘটনা নিয়ে গল্প লিখছেন। আমি চাই না পাঠক আমার স্ত্রীকে নিয়ে খারাপ কথা বলুক। আর যদি সে এই গল্প পড়ে তাহলে এই ভিডিও সম্পর্কে জানবে। সে সেটা সহ্য করতে পারবে না। তার সুখ আমার কাছে খুব গুরুত্বপূর্ণ ম্যাডাম। লেখিকা বলে, আমি বুঝতে পারি ভরত, তুমি সুশিকে খুব ভালোবাসো। আসলে এটাই হওয়া উচিত। আমি অন্য কিছু চিন্তা করব। ভরত লেখিকাকে ধন্যবাদ জানালে লেখিকা বলে, তুমি কোথায়? অনুমতিপত্রে তোমার স্বাক্ষর লাগবে। আমি তোমার কাছে আসব। ভরত বলে, আপনার আসার প্রয়োজন নেই, আমি নিজেই আপনার কাছে আসব। ভরত লেখিকার বাসায় আসলে দেখে কেউ লেখিকাকে খুন করেছে। এখানেই মুভিটি শেষ করা হয়। তো কেমন লাগলো মুভিটি? আশা করি ভালো লেগেছে। ভালো বা খারাপ যাই লাগুক জানাতে ভুলবেন না। কিন্তু এত রহস্য উদ্ঘাটনের পরেও এই প্রশ্নটি তো থেকেই যায়, লেখিকাকে মারলো কে? আমার মনে হয় বরাতি মেরেছে, যাতে সে এই গল্পটি লিখতে না পারে।
কারণ গল্পটি লিখলে তো সবাই সবকিছু জেনে যাবে, আর এটা প্রমাণ হয়ে যাবে খুন আসলে গণেশ নয়, বরং তার স্ত্রী সুশীই করেছে। তোমাদেরও কি তাই মনে হয়, বা অন্য কিছু? যার যাই মনে হোক অবশ্যই জানাবে। পরের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি।